ভূত ভবিষ্যৎ একটি কৌতুক নাটক। সময়কাল দুর্গাপূজা 2012। নাটকের পাত্রগণ রঞ্জু, রাতুল, শ্যামলা এবং গজু বা গজানন চ্যাটার্জি। বৈঠকখানা, একটি টেবিল, পাশে 4খানা চেয়ার। একটি চেয়ারে গালে হাত দিয়ে বসে আছে শ্যামলা। পাশের দরজা দিয়ে রঞ্জু আর রাতুলের প্রবেশ। রঞ্জু জিজ্ঞেস করলে, হ্যাঁ রে শ্যামলা, এই সন্ধেবেলায় চুপ করে ঘরে বসে আছিস যে? আজ দুর্গা পুজো, ষষ্ঠীর সন্ধে, হইচই করবি কোথায়? রাতুল বললে, কি রে শ্যামলা, মন খারাপ? কি হয়েছে তোর? শ্যামলা উত্তর দিলে, হ্যাঁ রে রঞ্জু, কোনো দুর্ঘটনায় মারা গেলে তো সবাই ভূত হয় শুনেছি, তুই কি তা বিশ্বাস করিস? রাতুল বললে, তোকে আবার ভূতে পেল কেন রে শ্যামলা? ভূত বলে আবার কিছু আছে নাকি? মানুষ কত কিছু কল্পনা করে, দত্তি দানা, রাক্ষস খক্ষস, তেমনি ভূত প্রেত এসবও মানুষের কল্পনা। আমার মাসি তো একজন সায়েন্টিস্ট, উনি তো তাই বলেন। আমি যখন ছোট, সবাই আমাকে জুজু জুজু বলে ভয় দেখাতো। তখন মাসি আমাকে বলতো, দেখ রাতুল, ওসব জুজু টুজু ভূত টুত কিচ্ছু নেই, তোকে সবাই এমনি এমনি ভয় দেখাচ্ছে, কখনো ভয় পাবি না তুই এসব শুনলে। তাই আমি ওসব বিশ্বাস করি না। শ্যামলা বললে, না হলেই ভালো, কিন্তু কত লোক তো বলে ভূত আছে, অনেকে নাকি ভূত দেখেওছে। রঞ্জু বললে, হ্যাঁ রে শ্যামলা, আমিও তাই বলি। ও রাতুল আর রাতুলের মাসি যাই বলুক, ভূত আছে, অন্তত আমি তাই বিশ্বাস করি। আমার সেই মামা রে, যে বহু দেশ ঘুরে বেড়ায়, তার কাছেই আমি শুনেছি সে নাকি ভূত দেখেছে, আবার তাদের সঙ্গে কথাও বলেছে। রাতুল রেগে গিয়ে বলল, দেখ রঞ্জু, সব সময় গুল গপ্প ঝাড়বি না। যেই আমি আমার মাসির কথা বললাম, অমনি তোর মামার কথা এসে গেল। তোর মামা কোথায় ভূত দেখেছে, আর তাদের সঙ্গে কি কথাই বা হয়েছে বল শুনি? শ্যামলা বললে, হ্যাঁ রে রঞ্জু, বল না ভাই। রঞ্জু বলল, ভূত তো মামা অনেকই দেখেছে, এ দেশের বিদেশের সব দেশের। তবে একটা ভূতের সঙ্গে নাকি মামার দারুণ ভাব, সে নাকি মামাকে অনেকবার দেখাও দিয়েছে, আর ভূতটা নাকি খুব ভালো। শ্যামলা বললে, ভূত আবার ভালো হয় এরকম কখনো শুনিনি। রাতুল বলে, দাঁড়া না শ্যামলা, ওকে বলতেই দে না বানানো গল্পটা। রঞ্জু বলল, বিশ্বাস কর রাতুল, এটা বানানো গল্প নয়, আর তোরা যদি তাই ভাবিস তাহলে আমি আর বলছি না বাবা, যার যেমন বিশ্বাস তাই নিয়েই থাক। শ্যামলা বললে, না না রঞ্জু, আমি বিশ্বাস করছি, তুই বল। রঞ্জু বলল, আগে রাতুল বলুক, শুনবে কিনা, না হলে আমার বকাটাই বেকার হবে। রাতুল বলল, ঠিক আছে বাবা, শুনছি, বল। রঞ্জু বলতে শুরু করলো, দেখ, যে ভূতটার কথা বলছি সেটা কিন্তু অনেক অনেক পুরনো যুগের। মামার কাছে যেমন শুনেছি, ও নাকি প্রথম বানর ভূত ছিল। রামায়ণের কালে রামের বানর বাহিনীর সঙ্গে লঙ্কার রাবণের রাক্ষস বাহিনীর সঙ্গে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে বেচারার প্রাণ যায়। তবে রামের বাহিনীর যোদ্ধা তো, তাই খুব তাড়াতাড়ি বানর ভূত থেকে প্রমোশন পেয়ে মানুষ ভূত হয়ে যায়। সেই থেকে মানুষদের কাছে পিঠেই ও ঘুরে বেড়ায়। এখন নাকি ও ভালোই আছে, খাওয়া দাওয়ার চিন্তা নেই, তেমন কিছু কাজও নেই, তাই সারাদিন রাম নাম করে আর যেখানে ইচ্ছে ঘুরে বেড়ায়। রাতুল বলি, সে কি রে, ভূতের মুখে রাম নাম? শ্যামলা, না না, সে হতেই পারে, ও যে রামের ভূত, তাই না? তুই বল রঞ্জু। রাতুল বললে, তোর মামার সঙ্গে রঞ্জু ওই ভূতটার কতবার দেখা হয়েছে? রঞ্জু বললে, অনেকবার। তার কারণও আছে, যেহেতু ও যোদ্ধা ছিল, তাই এখনো আমাদের দেশের সঙ্গে যখন অন্য কোনো দেশের যুদ্ধ হয়,
তখনও আমাদের দেশের সৈন্যদের যুদ্ধে জেতাতে সাহায্যও করে, আর অনেক টাকা পারেও। কারণ এক সময় তো রামের হয়ে যুদ্ধ করেছে। ওর গায়ে নাকি 1000 সৈন্যের শক্তি ধরে। ওর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো ওকে কেউ দেখতেই পায় না, আর ওকে তো কেউ মারতেও পারবে না, ও তো মরেই গেছে, ও তো এখন ভূত। শ্যামলা বললে, কোন কোন যুদ্ধের কথা বলছিল? রঞ্জু বললে, যেমন ধরো আলেকজান্ডারের সঙ্গে রাজা পুরুর যুদ্ধে। আলেকজান্ডারের বিশাল সৈন্যবাহিনী, তাদের সঙ্গে কি পুরুর ছোট্ট সেনাবাহিনী পারে? তাও ওই যুদ্ধে ওই অল্প সৈন্যবাহিনী এমন যুদ্ধ করেছিল যে আলেকজান্ডার তো বিস্ময়ে হতবাক ওদের বীরত্ব দেখে। তাই পুরু পরাজিত হলেও আলেকজান্ডার পুরুকে মুক্ত করে দিল, রাজ্যও ফিরিয়ে দিল, আবার নিজেরাও ফিরে গেল যুদ্ধ ফুদ্ধ শিখে তুলে দিয়ে। রাতুল জিজ্ঞেস করলে, এই যুদ্ধে কি ভূতটাও যুদ্ধ করেছিল? রঞ্জু, হ্যাঁ নিশ্চয়ই, না হলে কি করে পুরুষ সৈন্যরা এত বীরত্বের সঙ্গে যুদ্ধ করার অনুপ্রেরণা পেল? শ্যামলা বললে, বেশ, তারপর? রঞ্জু বললে, তারপর এরকম অনেক যুদ্ধ গেছে, যেমন নেতাজির নেতৃত্বে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির হয়ে ব্রিটিশদের ভারতের মাটি থেকে তাড়াবার জন্য ও নিজেও আমাদের সৈন্যদের হয়ে যুদ্ধ করেছিল। ব্রিটিশ তো তখন চোখে সর্ষে ফুল দেখছে, তা না হলে কি কেউ মানে মানে এই দেশটা ছেড়ে কেটে পড়ে? তারপর যখন ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হলো, তখন ওর যুদ্ধের বহরখানা দেখেই তো ভারতীয় সৈন্যরা অনুপ্রাণিত হয়ে এমন যুদ্ধ করলো যে পাক বাহিনী পিছু হটতে হটতে তাদের নিজেদের শহর লাহোরটা পর্যন্ত ফেলে পালালো। শ্যামলা, তাই? রঞ্জু বলল, হ্যাঁ। তাই নাকি ভূতটা দুঃখ করে মামাকে বলেছিল যে তোমরা তো লাহোরটা ওদের আবার ফিরিয়ে দিলে। তারপর অবশ্য এও বলেছিল যে তোমরা ফিরিয়ে দিয়ে ভালোই করেছো। রামজিও তো লঙ্কা জয় করার পর রাবণের ভাই বিভীষণকে রাজা করে রাজত্ব রাক্ষসদের হাতে ফিরিয়ে দিয়েছিলেন। শ্যামলা বললে, ওই যুদ্ধই কি ওই ভূতের শেষ যুদ্ধ? রঞ্জু বললে, না, বাংলাদেশের পক্ষে পাক সৈন্যদের সঙ্গে যুদ্ধেও এই ভূত নাকি খুব লড়েছিল। ওই গল্প করতে করতেই নাকি ভূতটা আনন্দে হেসে মাটিতে গড়াগড়ি দিত, লুটোপুটি খেত, বলতো এই যুদ্ধে ওই দেশটাকে এবার চিরদিনের মতো স্বাধীন করে দেওয়া গেল। আর শুধু ওই স্বাধীন দেশটার জন্যই তোমাদের বাংলা ভাষাটাও একটা স্বাধীন দেশের রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি পেয়ে গেল সারা পৃথিবীতে। শ্যামলা, এটা কিন্তু ভূতটা ঠিকই বলেছে। ভূতটা সত্যিই ভালো, বাঙালিদের একটু বেশি ভালোবাসে, না হলে তোর মামাকেই বা অত ভালোবাসবে কেন, আর ঘন ঘন দেখাই বা দেবে কেন? রাতুল বললে, তা তোর ওই বানর ভূতটার, মানে তুই এখন তো মানুষ ভূত, ওর এখন কাজটা কি? রঞ্জু বললে, সেবার শেষ দেখা হয়েছিল, যেবার শেষ দেখা হয়েছিল সেবার মামাকে নাকি বলেছে ভবিষ্যতে যুদ্ধের জন্য কসরত চালিয়ে যাচ্ছে। কখন যুদ্ধ আবার কোন দিক থেকে লেগে যায় তার তো কোনো ঠিক নেই। রাতুল এবার বলে, গল্পটা বেশ জমাটিয়া ফেঁদেছে ভাই রঞ্জু। ভূত বিশ্বাস করি আর নাই করি, তোর গল্পের তারিফ করতেই হবে। আচ্ছা শ্যামলা, তুই তো বললি না তোর হঠাৎ ভূতের কথা মাথায় এলো কেন? হঠাৎ গজু অর্থাৎ গজাননের প্রবেশ। গজু বললে, কিরে শ্যামলা, রাতুল, রঞ্জু, তোরা সব কি করছিস এখানে বসে? শ্যামলা বললে, আর গজুদা, আরে গজুদা তুমি কখন এলে? শ্যামলা এবং সকলে জিজ্ঞেস করলে। গজু বললে, এই তো গতকাল, কলেজের পুজোর ছুটি, দুদিন কলকাতায় আড্ডা মেরে গতকাল সন্ধে এখানে এলাম। পুজোর দিন কটা তোদের সঙ্গে আড্ডা মারব। তোদের ছেড়ে কি থাকতে পারি? তা তোরা এখন কি নিয়ে গুলতানি করছিস? রাতুল বললে, দেখো না গজুদা, শ্যামলাটা ভূত সত্যিই আছে কিনা তা জানার জন্য পাগল, আর রঞ্জু ওকে বসে বসে ভূতের গল্প শোনাচ্ছে।
আমি বাবা ওসব বিশ্বাস করি না। বুঝি বললে, হ্যাঁ রে শ্যামলা, তোর হঠাৎ ভূত টুতের কথা মাথায় এলো কেন রে? শ্যামলা বললে, আজ কত তারিখ বলো তো গজুদা? গজু উত্তর দিলে, কেন, 21শে অক্টোবর 2012। শ্যামলা, তার মানে? আর মাত্র 2 মাস। তুমি তো নিশ্চয়ই জানো 21শে ডিসেম্বর হলো আমাদের এই পৃথিবীর শেষ দিন। সেদিন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, আর পৃথিবীটা ধ্বংস হলে আমরাও শেষ হয়ে যাব। আর অপঘাতে মারা গেলেই তো সবাই ভূতই হয়, তাই না গজুদা? রঞ্জুভাই বললে, ও তাই, এই সব ভেবে তুই মন মারা হয়ে বসে আছিস? আমি তো ওই তারিখটার কথা বেশ ভুলেই বসেছিলাম, আবার চিন্তাটা চাগিয়ে দিলি। রাতুল বললে, না না, এরকম হয় নাকি, এসব বুঝলো কি? এ ব্যাপারটা নিয়ে খবরের কাগজে, টিভিতে অনেক আলোচনা হয়েছে, এরকম হওয়ার কোনো কারণই নেই, সবাই বলেছে। তোরা এসব বিশ্বাস করিস? শ্যামলা এবার বললে, আচ্ছা গজুদা, তুমিই বলো, এটি একজন বিখ্যাত জ্যোতিষীর ভবিষ্যৎবাণী নয়, যার অনেক কথাই আগে ফলে গেছে? তাছাড়া ওই মায়াজের যে ক্যালেন্ডার, তাতেও নাকি ওইটাই শেষ দিন পৃথিবীর। গুজু এবার বলল, শ্যামলা, তুই ঘাবড়াচ্ছিস কেন? হ্যাঁ, ওই রকম একটা ভবিষ্যৎবাণী নাকি বেশ কয়েক শতাব্দী আগে নস্ট্রাদামুস নামে এক ফরাসি চিকিৎসক করেছিলেন। তার সেঞ্চুরিস নামে বইয়ে এইরকম একরকম ধাঁধার ছড়ায়, যাকে ওরা কোয়াট্রেন বলে, তাতে তিনি ভবিষ্যৎবাণী করতেন। আর হ্যাঁ, লোকে বলে তার নাকি বেশ কিছু ভবিষ্যৎবাণী ফলেও গেছে। তা বলে ঘাবড়াবার কি আছে? তা তুই কি ভেবেছিস তোদের গজুদা চুপ করে বসে আছে এসব জেনেও? সবাই বললে, তা তুমি কি করবে এসব ব্যাপারে গজুদা? গজু বললে, আছে আছে, করার আছে বই কি। তোরা তো পড়াশোনাও করবি না, আবার পড়ার বইয়ের বাইরে কিছু জানবার চেষ্টাও করবি না। পৃথিবীর বুকে এর আগেও এই ধ্বংসের লীলা দেখা গেছে, তোরা জানিস? সবাই বললে, না তো। এবার গজু বললে, পৃথিবীর নিজের দিক থেকে ধ্বংসের কারণ ছিল তার আগ্নেয়গিরির অগ্নুৎপাত, তার ভূমিকম্প। আর বাইরের দিক থেকে ছিল মহাশূন্য থেকে ছুটে আসা বড় বড় গ্রহাণু বা উল্কাপিণ্ড। বহু যুগ আগে এমনই এক বিরাট গ্রহাণু মহাকাশ থেকে ছুটে এসে আছড়ে পড়েছিল মেক্সিকোর উপকূলে, সৃষ্টি করেছিল এক বিশাল গহ্বর। আজও ওখানে গেলে সেটা দেখতে পাওয়া যায়। আর তার সঙ্গে পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছিল রাশি রাশি ছাই আর ধুলো। শ্যামলা, এখন যেমন কলকারখানার ধোঁয়া ছাই ছড়িয়ে পড়েছে সর্বত্র, সেই রকম। গজু বলে, দূর বোকা। হ্যাঁ, একটা কথা অবশ্য সত্যি, কারখানার এই ছাই আর ধুলো আমাদের হঠাৎ দুম করে মেরে ফেলছে না বটে, তবে একটু একটু করে মারছে। আর তখন সেই ছাই আর ধুলো এমনভাবে ছড়িয়ে পড়েছিল যে সারা পৃথিবীটা অন্ধকার হয়ে গিয়েছিল। সেদিন সূর্যের আলো পর্যন্ত ওই ছাই আর ধুলো ভেদ করে পৃথিবীর মাটিতে পৌঁছতে পারেনি, তাও আবার কয়েক মাস ধরে। রাতুল বললে, সে তো এক সাংঘাতিক অবস্থা গো গজুদা। গজু বললে, তার মানে তখন পৃথিবীর বুকে আলো নেই, অক্সিজেনও নেই, অতএব পৃথিবীর বুকের সব গাছপালা প্রাণী সব শেষ। কালে কালে সেই সব চলে গেল মাটির তলায়, যা আজ তোরা ফসিল হিসেবে পাস। ডায়নোসর আর ওর প্রকাণ্ড বড় বড় জাত ভাইয়েরা তো ওই সময় মরে ভূত হয়ে গেল। রঞ্জু জিজ্ঞেস করলে, এরকম কি আবার হতে পারে? গজু বললে, হ্যাঁ, হতেই পারে। মহাকাশের আমরা অনেক কিছু জেনেছি, আবার অনেক অনেক কিছুই তো জানিও না। মহাকাশ কি এইটুকু? এর কোথায় শেষ কেউ জানে? শ্যামলা বললে, তাহলে কি হবে গজুদা? গজু বললে, দেখ, পৃথিবীর বয়স বেড়েছে, তাই আগের মতো এখন আর আগ্নেয়গিরির অগ্নুৎপাতের তেমন কোনো জোর নেই। ফলে বড় রকমের ক্ষতির সম্ভাবনাটাও কম।
আর ভূমিকম্পের ব্যাপারে বিজ্ঞানীরা যথেষ্ট সজাগ রয়েছেন এখন। রাতুল বলে, কিন্তু সেকালের মতো এবারেও তো বাইরে থেকে কিছু ছুটে এসে পৃথিবীর বুকে সব কিছু ধ্বংস করে দিতে পারে তাহলে? রঞ্জু ও শ্যামলা বললে, তাহলে কি হবে বলো তো গজুদা? গজু বললে, তোরা কি ভাবছিস যে এসব জেনেও তোদের গজুদার মগজ কম্পিউটারটা এখনো কিছু না করে চুপ করে বসে আছে? শ্যামলা জিজ্ঞেস করলে, কি করেছো তুমি গজুদা? গজু বলে, মাসখানেক আগে ইসরোর যিনি কর্তা তাঁর কাছে একটা চিঠি পাঠালাম। শ্যামলা বলে, ইসরো কি? গজু বলে, সে কি রে, তোর জিকে তো একদম লাড্ডু। রঞ্জু বললে, তুমি তো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের কথা বলছো, যেখান থেকে মহাশূন্যে আমাদের রকেট স্যাটেলাইট পাঠানো হয়। গজু বললেন, হ্যাঁ ঠিক তাই। তা তারা তো আমার চিঠিটা পেয়ে শুধু নিজেদের কাছে না রেখে সোজা পাঠিয়ে দিলেন নাসায়। আবার তোরা জিজ্ঞাসা করবি নাসা কি? আমাদের ইসরোর মতো আমেরিকার নাসা মহাশূন্যের খবরাখবর রাখে, প্রয়োজন মতো গবেষণার জন্য স্যাটেলাইট ও অন্যান্য যন্ত্রপাতি পাঠায় মহাশূন্যে। নাসার বিজ্ঞানীরা তো ওই চিঠি দেখে তোদের গজুদার প্রশংসায় পঞ্চমুখ। রাতুল বলে, কি ছিল ওই চিঠিতে? গজু বলল, বাঁচার পথ। রঞ্জু, কিভাবে গজুদা? ওই ভবিষ্যৎবাণীর দিনটা যা নিয়ে সারা পৃথিবীর সবাই চিন্তিত, তার ঠিক 1 মাস আগে থেকে, অর্থাৎ নভেম্বর মাসের 3য় সপ্তাহ থেকে পৃথিবীর প্রধান প্রধান অবজারভেটরির টেলিস্কোপগুলোকে 24 ঘন্টা সচল রেখে লক্ষ্য করে যাতে বহু আলোকবর্ষ দূর থেকেও ছুটে আসা কোনো গ্রহাণু আমাদের এই পৃথিবীর কাছাকাছি আসার অনেক আগেই যেন আমাদের দৃষ্টিগোচর হয়। আর যদি সেটার আকার ও গতি পৃথিবীর ক্ষতি করতে পারে বলে মনে হয়, তবে বেশ কিছু শক্তিশালী গাইডেড রকেট যেন সেটিকে পৃথিবীতে পৌঁছবার অনেক আগেই তার দিকে ছুটে যায় আর এমনভাবে আঘাত করে যাতে গ্রহাণুটির মুখ যাত্রাপথের অন্য দিকে ঘুরে যায়, যাতে ওটা আবার চলে যায় মহাশূন্যের দিকে। তবেই পৃথিবী হবে বিপদমুক্ত। পৃথিবীর মহাকাশ বিজ্ঞানীরা এই কাজ করার জন্য উঠে পড়ে লেগেছেন, আর তার সমস্ত খবর নিয়মিতভাবে তারা ইমেলে তোদের এই গজুদাকে, অর্থাৎ মিস্টার গজানন চ্যাটার্জিকে জানাচ্ছেন। অতএব শ্যামলাবাবু, তোমার ভবিষ্যতে ভূত হওয়ার ভাবনাটা আর রইল না। একটু থেমে বললেন, আর একটা সম্ভাবনা অবশ্যই রইল। সকলে বলল, কি কি? গজু বললে, যদি একবার ওই রকম কিছু ঘটে যায় আর পৃথিবীটা ধ্বংসের হাত থেকে বেঁচে যায়, তবে সামনের বছরে বিশ্ব রক্ষার জন্য তোদের এই গজুদার নোবেলটা আর আটকায় কে? সকলে বললে, গজুদা, তোমার পেটে পেটে এত? গজু বললে, আর তোদের তো সব সময় বলি, তোদের গজুদা যেখানে। সকলে একসঙ্গে বলে উঠল, কোনো ভয় নেই সেখানে। এবার গজু দর্শকদের প্রতি বলছে, আপনারা নিশ্চিন্ত থাকুন, মা দুর্গা আছেন, আর তাঁর এই প্রিয় সন্তান গজানন অর্থাৎ আপনাদের গজুও রয়েছে। আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে থাকুন। শুভরাত্রি। বাকি সবাই মিলেও একসঙ্গে জানালো, শুভরাত্রি।